Chest trauma is a very notorious problem for the persons who moves in the road, because most of the chest trauma occurs due to road traffic accident. Sometimes it may occur from the fall from the height or physical assault. However, when there is chest trauma, the common problem is the fracture rib. And if the rib is fractured or broken, it have the great chance to make injury to the underlying structure, that is the lungs. When lungs parenchyma is injured, there may be hemothorax, pneumothorax or many other problems which may endanger our life. তো যখনই আমাদের চেস্ট ট্রমা হবে আমাদের ভাবতে হবে, if first fracture is a marker, if severe trauma injury, it may cause severe trauma to the brachial plexus, subclavian artery and vein. যদি ফার্স্টে ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে যেহেতু এটা প্রথম আছে, ওর ভিতরেই আছে সাবক্লাভিয়ান আর্টারি, ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড সাবক্লাভিয়ান ভেন, এগুলোর কোনো ইনজুরি হয়েছে কিনা। ইউজুয়ালি ফার্স্টে ফ্র্যাকচার হলে লাং প্যারেনকাইমাতে ইনজুরি হয় না, কারণ অ্যাপেক্স অফ দি লাং অত উপর পর্যন্ত ওঠে না ইউজুয়ালি। ডিসপ্লেসমেন্ট ফ্র্যাকচার অফ দি 8 to 10th ribs may cause injury to the liver and spleen. যদি রাইট সাইডে হয়ে থাকে ফ্র্যাকচার 8 to 10 rib, there is every possibility to become injury to the liver, and if it is in the left side, every chance for the injury of the spleen. Fracture 11 and 12 ribs may cause injury to the kidney, either left or right side. Penetrating injury to the left lower chest, it may create injury to the heart, lungs, diaphragm, stomach and spleen. তাহলে রিব ফ্র্যাকচারটা হয়ে শুধু এমনি সে ধরো তোমার একটা টিবিয়া ফ্র্যাকচার হলো কোনো অ্যাক্সিডেন্টের, শুধু বনি ইনজুরি হলো, অথবা ওর সাথে যদি অ্যাডজেসেন্ট কোনো গ্রেড ভেসেল থেকে থাকে সেটা ইনজুরি হতে পারে। বাট রিবসের ক্ষেত্রে ব্রোকেন রিবস মে ক্রিয়েট মেনি প্রবলেমস। এই রিব ফ্র্যাকচার মে বি সিম্পল অর মে বি মাল্টিপল, অর্থাৎ একটা রিব ফ্র্যাকচার মে বি সিঙ্গেল অর মে বি মাল্টিপল। সিঙ্গেল রিব ফ্র্যাকচারটা যদি হয়ে থাকে তখন আমরা কি ভাববো, অফেন রিগার্ডেড অ্যাজ এ ট্রিভিয়াল ইনজুরি বাট শুড বি ট্রিটেড উইথ রেসপেক্ট ইন এল্ডারলি পেশেন্টস। যদি তোমার একটা রিব ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে এটা স্পন্টেনিয়াসলি এটাকে আমরা করতে পারি, হিল করতে পারি। বাট ইফ দি পেশেন্ট ইজ এ এল্ডার ওয়ান, তখন তোমাকে একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে। ইট অকার্স ডিউ টু ডাইরেক্ট ইনজুরি অর এক্সেসিভ ফ্লেকশন। আর কি হতে পারে, দি কমন সাইট ইজ অ্যাট দি কস্টাল অ্যাঙ্গেল অর মিডল অফ দি শ্যাফট। দ্য সিঙ্গেল রিব যদি ফ্র্যাকচার হয়ে থাকে, হোয়াট ইজ দ্য কমনেস্ট সাইড? মিডল অফ দি শ্যাফট অর ইন দি কস্টাল অ্যাঙ্গেল। তাহলে কস্টাল অ্যাঙ্গেল বলতে এন্টিরিয়র পোর্শনে, আর হচ্ছে মিডল অফ দি শ্যাফট, এই দুটো জায়গা হচ্ছে কমন সাইড। Patient will have pain on breathing, coughing on palpation. ইউজুয়ালি সিঙ্গেল রিব ফ্র্যাকচার হলে পেশেন্টের অবভিয়াসলি খুব বেশি প্রবলেম হয় না। তারা আমাদের কাছে এসে বলে যে ভাই আমার একটু জোরে জোরে শ্বাস নিলে ব্যথা করছে, কাশি দিলে ব্যথা করছে, অথবা শ্বাস প্রশ্বাস দিতে গেলে একটু কষ্ট হচ্ছে, এরকম সিম্পল প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। তাহলে তারা বলে যে আমার শ্বাস নিতে গেলে ব্যথা লাগছে, কাশি দিলে, হাঁচি দিলে এখানে ব্যথা লাগছে, এরকম সিম্পল প্রবলেম নিয়ে আসতে পারে। অথবা যদি আমরা তাকে পালপেট করতে যাই তাহলেও সে একটা পয়েন্টে সে পেন ফিল করে। দে আর ট্রিটেড উইথ অ্যানালজেসিক্স, ইন্ট্রাকস্টাল নার্ভ ব্লক অ্যান্ড অ্যাসিওরেন্স। তাহলে এই ধরনের ফ্র্যাকচারগুলো যদি ডিসপ্লেস না হয়ে থাকে তাহলে ইট ইজ ইজি টু ট্রিট বাই মিনস অফ অ্যাসিওরেন্স, অ্যানালজেসিক্স অর ইভেন ইট মে নিড ইন্ট্রাকস্টাল নার্ভ ব্লক টু রিলিভ পেইন। যদি মাল্টিপল ফ্র্যাকচার হয়ে থাকে, it is difficult to treat. When there are multiple rib fracture without any pneumo or hemothorax, এই যে লাল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হেমোথোরাক্স, and no other organ are involved,
intercostal nerve block and small amount of narcotics are required. যদি মাল্টিপল ফ্র্যাকচার হয় পেনটা একটু বেশি হয়, কিন্তু যদি ওখানে কোনো নিউমোথোরাক্স অথবা হেমোথোরাক্স ডেভেলপমেন্ট না হয়ে থাকে তাহলে ওই অ্যাসিওরেন্স অ্যান্ড একটু নার্ভ ব্লক অ্যানালজেসিক ড্রাগ দিয়েও আমরা এটাকে ট্রিট করতে পারি। সামটাইমস উই ইউজ স্ট্রাপিং ইন ইয়ং অ্যাডাল্টস। স্ট্রাপিং ইজ নাথিং, আমরা ব্রোকেন রিপগুলোর উপরে আর নিচে রিপের সাথে একটা লিকোপ্লাস দিয়ে আমরা অ্যাডিসিভ টেপ দিয়ে এঁটে দেই, যাতে করে রিপ কেস যখন মুভমেন্ট হচ্ছে তখন ব্রোকেন রিপ অ্যান্ড গুড মানে হেলদি রিপসের সাথে একটা সংযোগ থাকলে ওই ব্রোকেন ফ্র্যাগমেন্টগুলো খুব একটা বেশি নড়াচড়া করে না, পেশেন্টের পেন রিলিফটা তাড়াতাড়ি হয় এবং এইভাবে থাকতে থাকতে বোন হিলিংয়ের যে প্রসেস আছে, নর্মাল বোন হিলিংয়ের যে প্রসেস আছে সেই প্রসেসে এটা ব্রোকেন রিপসটা হিল করে যাবে। ঠিক আছে, শুধু ওই আইডিয়াটা হলো তুমি যদি ব্রোকেন সেগমেন্টটাকে অ্যাপোজিশনে রাখতে পারো। এই অ্যাপোজিশনে রাখার জন্য কিছুই লাগে না, অথবা সামটাইমস উই মে ইউজ সাম স্ট্রাপিংস উইথ অ্যাডিসিভ টেপস। ঠিক আছে, X-ray chest to be repeated after 24 hours and at the time of discharge to rule out the onset of pneumothorax and hemothorax. ধরো এই ধরনের একটা পেশেন্ট তোমার কাছে আসলো, ইমিডিয়েটলি তোমাকে এক্সরে করে শিওর হলে যে না এখানে কোনো হেমোথোরাক্স বা নিউমোথোরাক্স নাই, এই পেশেন্টটাকে হসপিটালে রেখে তুমি ট্রিটমেন্ট দিলে, দেয়ার আফটার ইউ শুড হোয়েন ইউ উইল ডিসচার্জ দি পেশেন্ট আফটার 2 or 3 or 4 days, then you have to do an X-ray, check X-ray to rule out still there is no hemothorax or pneumothorax. Intermittent use of velcro belt rib support. এই যে velcro belt rib support এক ধরনের একটা ডিভাইস আছে যেটা রিবটাকে সাপোর্ট দেয়। যদি খুব বেশি মানে ব্রোকেন ফ্র্যাগমেন্টগুলো বেশি মানে নড়াচড়া করতে থাকে তাহলে ভ্যালক্রো রিব সাপোর্ট এটা তুমি ব্যবহার করতে পারো। এটা মার্কেটে কিনতে পাওয়া যায়, এক ধরনের আর্টিফিশিয়াল ডিভাইস যেটা রিব কেসটাকে টাইট করে রেখে দেয়। আইডিয়া ইজ দি ব্রোকেন ফ্র্যাগমেন্ট শুড বি ইন অ্যাপোজিশন। Inform the patient of deep breathing, nebulization, chest physiotherapy or coughing using the rib belt. তো পেশেন্টকে একটু বলতে হবে এই ধরনের পেশেন্টকে যে তুমি একটা ডিপ ব্রিদিং নেবা, ইফ নেসেসারি ইউ মে ইউজ নেবুলাইজেশন, কারণ লাংসে কোনো রকম সিক্রেশন জমতে দেওয়া যাবে না। যদি লাংসে কোনো সিক্রেশন জমে তাহলে সেখান থেকে তোমার নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। আর কাশি দিয়ে মধ্যে মাঝে তোমার ব্রঙ্কাসগুলোকে ক্লিয়ার করতে হবে। এপিডুরাল অ্যানাস্থেসিয়া ইজ বিকামিং দি স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফর পেন ম্যানেজমেন্ট। যদি তোমার ব্রোকেন রিব ফ্র্যাকচারে খুব বেশি পেন হয়ে থাকে তাহলে তুমি এপিডুরাল অ্যানাস্থেসিয়াটা ইউজ করতে পারো। তো নর্মালি আমরা ওরাল অ্যানালজেসিক্স ড্রাগস দেই, ইনজেক্টেবল দেই। ইফ নেসেসারি উই হ্যাভ দি অপশন টু ইউজ এপিডুরাল অ্যানালজেসিয়া। ঠিক আছে, তাহলে দিস ইজ অ্যাবাউট মাল্টিপল রিব ফ্র্যাকচার, বাট নট দ্যাট, ইট ইজ নট সো সিম্পল। মাল্টিপল rib fracture may create many problems. What are those problems? Another injury হতে পারে, আরেকটা বোন আছে চেস্টে, স্টার্নাম, যেটার কথা আমরা ভুলেই যাই প্রায়। There may be chance for sternal fracture and commonly due to steering wheel injury, blunt trauma. হয়তো তুমি গাড়ি চালাচ্ছ বা সাডেনলি একটা ট্রমা হলো, তোমার চেস্টটা যে স্টিয়ারিং হুইলে যে লাগলো তাহলে আঘাতটা লাগবে তোমার চেস্টের সামনে, সো সেখানে পসিবিলিটি অফ স্টার্নাম ফ্র্যাকচার ইজ মোর, অ্যান্ড দিস ফ্র্যাকচার ইউজুয়ালি অকার্স অ্যাট দি স্টার্নাল অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড উইথ কস্টোকন্ড্রালার ডিসলোকেশন। তো যখন স্টার্নামে ফ্র্যাকচার হয় তখন কিন্তু কস্টোকন্ড্রালার ডিসলোকেশন হয়, তাহলে ওর সাথে কিছু রিবটাও ফ্র্যাকচার হয়নি বা ডিসলোকেশন হয়ে গেল, অ্যান্ড দিস ইজ ক্লাসিফাইড অ্যাজ ডিসপ্লেসড অর নন ডিসপ্লেসড ফ্র্যাকচার। যদি কস্টোকন্ড্রালার ডিসলোকেশন হয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো যে ডিসপ্লেসড স্টার্নাল ফ্র্যাকচার, আর যদি ডিসপ্লেসমেন্ট না হয়ে থাকে তাহলে নন ডিসপ্লেসড স্টার্নাল ফ্র্যাকচার। এখানে কি সিমটম আসতে পারে? লোকালাইজড সোয়েলিং, টেন্ডারনেস অ্যান্ড ডিফর্মিটি আর দি ক্লিনিক্যাল ফাইন্ডিংস।
তাহলে ডিফর্মিটিটা কেমন হবে, চেস্টের নর্মাল যে শেপ থাকবে সেই শেপটা ডিফর্মড হয়ে যাবে, ঠিক আছে। সোয়েলিং হবে এবং টেন্ডারনেস থাকবে। তাহলে টেন্ডারনেস, ডিফর্মিটি অ্যান্ড সোয়েলিং ইজ দি ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ঠিক আছে। এবং স্টারনাম ফ্র্যাকচারটা হলে ইউজুয়ালি তোমার নিউমোথোরাক্স, হিমোথোরাক্স সাধারণত হয় না, কারণ ওটা তো ফ্ল্যাট বোন আর রিফটা ডিসপ্লেসড হয়ে যায় পাশের থেকে, দ্যাট ইজ হোয়াই ও ভিতরের দিকে কোনো ইনজুরি করতে পারে না। ট্রিটমেন্ট কি, displaced fractures require surgical fixation with plates or steel wires and non-displaced fractures conservative management. তাহলে যদি রিবস অ্যান্ড স্টারনাম ফ্র্যাকচারের ক্ষেত্রে ইট ইজ ট্রু, যদি এটা ডিসপ্লেসড ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে ইট মে নিড সার্জিক্যাল ফিক্সেশন উইথ প্লেটস অর স্টিল ওয়্যার্স। আর নন ডিসপ্লেসড ফ্র্যাকচারের জন্য কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইজ সাফিসিয়েন্ট। কনজারভেটিভ ম্যানেজমেন্টের জন্য আগে আমরা বলেছিলাম যে রিব স্ট্রাপিং করে দেওয়া যেতে পারে অথবা একটা বেল্ট পরা যেতে পারে, দ্যাট আর দি কনজারভেটিভ ম্যানেজমেন্টস। নাও দিস ইজ দি notorious thing among the rib fracture, that is flail chest. নাম শুনে মনে হচ্ছে এখানে তো রিব ফ্র্যাকচারের কোনো গন্ধ নাই। হোয়াট ইজ ফ্লায়াল চেস্ট? এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, এটা কমন কোশ্চেন ফর রিটেন, কমন কোশ্চেন ফর ভাইবা। এটা ফ্লায়াল চেস্ট, দিস রিজাল্টস ফ্রম দি সিভিয়ার চেস্ট ইঞ্জুরিজ উইথ মাল্টিপল রিব ফ্র্যাকচার্স। কমনলি যেটা ডেফিনেশন থাকে, ডিফাইন্ড ফ্লায়াল চেস্ট, হাউ ইট অকার্স অ্যান্ড হোয়াটস ইটস ম্যানেজমেন্ট। Here there are fracture of 3 or more ribs at 2 places. More than 2 rib fracture এখানে ঘটতে হবে, ঠিক আছে। To become a flail chest, you need more than 2 ribs should be fractured, and that is 3 or more ribs at 2 places. এবং ফ্র্যাকচারটা ঘটতে হবে দুটো জায়গায়, প্রতিটা রিবসের দুটো জায়গায় ফ্র্যাকচার থাকবে এবং রিবসের সংখ্যা 3 or more হবে। তাহলে হোয়াট উইল হ্যাপেন, সিনারিওটা চিন্তা করো যে তোমার ট্রমা হয়েছে, চেস্ট ইঞ্জুরি হয়েছে, সেখানে দেখা গেল 7, 8, 9, 10 চারটা রিব আমার ফ্র্যাকচার হয়েছে এবং প্রতিটা রিবই 2 জায়গায় করে ফ্র্যাকচার হয়েছে। এই যে ফ্র্যাগমেন্ট যেটা হলো, এই ফ্র্যাগমেন্টটা এর না আছে কস্টাল এন্ডের সাথে অ্যাটাচমেন্ট, না থাকলো ভার্টিব্রাল এন্ডের সাথে অ্যাটাচমেন্ট, তাহলে ওরা স্বাধীন হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওই যে টুকরাটা হয়ে গেল, এরা স্বাধীন হয়ে গেল, এরা কিন্তু কস্টাল মার্জিনের সাথেও কোনো অ্যাটাচমেন্ট নাই, অর্থাৎ যখন তোমার স্টারনাম ওঠানামা করছে এই কমেন্ট ফলো করছে না, যখন ভার্টিব্রাল এন্ডের সাথে ওর কোনো সংযোগ নেই, তাহলে ওরা স্বাধীন হয়ে গেল। অ্যান্ড দিস ইজ দি প্রবলেমেটিক থিং। সেটা কি হয় দেখো, হিয়ার 3 or more ribs at 2 places anteriorly and posteriorly, so that certain segment of ribs will have no attachment to the chest wall. তাহলে যদি ওর স্টারনাম এবং ভার্টিব্রাল অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে চেস্ট ওয়ালের সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই। দিস রিবস বিকাম ইনড্রন ডিউ টু ইন্ট্রাথরাসিক নেগেটিভ প্রেশার অ্যাজ দি পেশেন্ট ইনহেলস। তাহলে কি হচ্ছে, যখন আমরা ইনহেলেশন করছি, হোয়েন উই আর টেকিং ব্রিদিং, বাতাস নিচ্ছি, তখন কি হয়, চেস্ট কেসটা এক্সপ্যান্ড হয়। দেখো শ্বাস নেওয়ার সময় চেস্ট কেসটা এক্সপ্যান্ড হয়। এক্সপ্যান্ডটা কেন হয়, বাকেট হ্যান্ডেল মুভমেন্টটা চিন্তা করো, স্টারনামের সাথে স্টারনাম ওঠানামা করে, রিবসগুলো সেই সাথে ওঠানামা করে, ভার্টিব্রাল এন্ডের সাথে ওটা ফিক্স থাকে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, যখন তোমার স্টারনাম এলিভেটেড হচ্ছে, ওর তো কোনো কানেকশান নেই, ও ওই জায়গায় বসে থাকছে অথবা ও নিচের দিকে নেমে যাচ্ছে, ইন্ডোলিং হয়ে যাচ্ছে ওই ফ্র্যাগমেন্টটা, ঠিক আছে। আবার যখন এক্সপিরেশন হচ্ছে, যখন রিব কেসটা বসে যাচ্ছে, ও তখন কোনো ওই কমেন্ট ফলো না করে ও তখন উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই ফ্র্যাগমেন্টটা তোমার যখন ইনহেলেশন নেওয়া হচ্ছে তখনও ইন্ডোলিং হয়ে যাচ্ছে, যখন এক্সপিরেশন করা হচ্ছে তখনও মানে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ওর সাথে ওর মানে যেটুকু লাং প্যারেনকাইমা রিলেটেড, মানে লাংসটা তো মানে ইনফ্লেশন ডিপ্রেশন হয় উইথ দি ইনফ্লেশন অ্যান্ড ডিপ্রেশন অফ চেস্ট কেস, অ্যান্ড ইট ইজ ডিউ টু দি
bucket handle movement of the ribs. But here the bucket handle movement become lost. একটা সার্টেন সেগমেন্টে কোনো বাকেট হ্যান্ডেল মুভমেন্টটা হচ্ছে না, তাহলে ওর পিছনে যে প্লুরা অ্যাটাচমেন্ট আছে এবং ওই প্লুরার সাথে যেটুকু লাং প্যারেনকাইমা অ্যাটাচড আছে, তাহলে ওই লাং প্যারেনকাইমাটাও এক্সপ্যানশন আর মানে ফ্লেকশন দুটোই অল্টারনেট ওয়েতে হচ্ছে। যখন লাংস এক্সপ্যান্ড করছে, হোয়েন অক্সিজেন গেটিং এন্টার ইনটু দি অ্যালভিউলাই, ওই ফ্র্যাগমেন্টটা তখন ডিপ্রেসড অবস্থায় থাকে, তাহলে কি হচ্ছে, ওখানে কোনো অক্সিজেন এন্ট্রি পাচ্ছে না। ক্লিয়ার? আবার যখন লাংস যখন অক্সিজেন বের করে দিচ্ছে ডিপ্রেশনের মাধ্যমে এক্সপিরেশনের সময়, তখন ওরা সেটা করতে পারছে না, তাহলে কি হলো, অ্যাজ এ রেজাল্ট ওই সেগমেন্টের মধ্যে সবসময় কার্বন ডাইঅক্সাইড জমা থাকছে। কারণ আমরা এক্সপিরেশনের সময় উই এক্সপেল কার্বন ডাইঅক্সাইড, বাট ওই ফ্লায়াল সেগমেন্টটা যে সেগমেন্টটা এরকম আলাদা হয়ে গেছে, ওই সেগমেন্টটা যেহেতু ওটা তখন প্রেস করতে পারছে না লাংসকে, ওই জায়গার ভিতর যেটুকু কার্বন ডাইঅক্সাইড জমা হয়ে আছে ওটা বেরোতে পারলো না, অ্যাকোমোডেট হয়ে থাকলো। আবার যখন অক্সিজেন এন্ট্রি হচ্ছে, তখন যখন লাংসটা সব এক্সপ্যান্ড করে জায়গা দিচ্ছে অক্সিজেন এন্ট্রি হওয়ার জন্য, ও জায়গা দিতে পারছে না, ওই জায়গায় কোনো অক্সিজেন এন্ট্রি হচ্ছে না। তাহলে দিস ইজ দি মেন প্রবলেম এই ফ্লায়াল চেস্টের। তাহলে এখানে সবসময়টা কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড যদি অ্যাকুমুলেশন হয়ে থাকে, দেন হোয়াট উইল হ্যাপেন, এটা তোমার ব্লাড গ্যাস মানে এটা ব্যালেন্সটা নষ্ট করে দেবে, তোমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ওখানে বেশি হবে, তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, অ্যালকালোসিস হবে না অ্যাসিডোসিস হবে? অ্যালকালোসিস, অ্যাসিডোসিস হবে, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। এই রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে কি হবে, হাইপার ভেন্টিলেশন হবে, তারপর থেকে আস্তে আস্তে ব্যাড কনসিকুয়েন্স যা আছে সেগুলোই হবে। তাহলে রিব ফ্র্যাকচারে দিস ইজ দি মানে ব্যাড সাইড, মোর ব্যাড সাইড। তাহলে কি হচ্ছে যে these ribs become indrawn due to intrathoracic negative pressure as the patient inhales and driven outwards on expression, producing instability. This is called paradoxical respiration. তাহলে এই যে মানে উল্টা রেসপিরেশনটা হচ্ছে ওই ফ্র্যাকচার্ড রিব সেগমেন্টে, এটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল রেসপিরেশন। ঠিক আছে? ইট রিজাল্টস ইন হাইপোভেন্টিলেশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন অ্যান্ড রেসপিরেটরি ফেলিওর। এখন এই ফ্লায়াল চেস্টটা তিন ধরনের, ইট মে বি এন্টিরিয়র, ইট মে বি পোস্টেরিয়র অর ইট মে বি ল্যাটারাল। এন্টিরিয়র ফ্লায়াল কখন বলবো? ফ্র্যাকচার অফ দি কস্টোকন্ডালার জাংশন অন বোথ সাইড অফ দি স্টার্নাম। পোস্টেরিয়র ফ্লায়াল ফ্র্যাকচার রিবস অফ দি পোস্টেরিয়র চেস্ট ওয়াল অ্যান্ড ল্যাটারাল ফ্র্যাকচার শ্যাফট অফ দি রিবস। ল্যাটারালটাই আমাদের বেশি পাই আমরা, তবে এটা এন্টিরিয়র ফ্লায়ালও হতে পারে, পোস্টেরিয়র ফ্লায়াল হতে পারে। তাহলে ডেফিনেশনে বলতে হবে যে when 3 or more ribs become fractured at 2 points, then a flail segment is formed which causes paradoxical respiration resulting in hypoventilation and respiratory failure. এটা হলো তোমার ফ্লায়াল চেস্টের ডেফিনেশন। ফ্লায়াল চেস্ট যদি তোমার 3টা 4টা 5টা 7টা 8টা রিব এক প্লেনে একটা জায়গা দিয়ে ভাঙে, ইজ দেয়ার উইল বি ফ্লায়াল চেস্ট? নো, নো, অ্যাটলিস্ট 2 প্লেসেসে ভাঙতে হবে, নাহলে ওই সেগমেন্টটাকে তোমার চেস্ট ওয়ালের সাথে একদম থেকে আলাদা হয়ে যেতে হবে। ওটা প্যারাডক্সিক্যাল মুভমেন্ট করবে, যখন অক্সিজেন নেওয়ার দরকার তখন অক্সিজেন নেবে না, কার্বন ডাইঅক্সাইড ধরে রাখবে, যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ার দরকার তখনও কার্বন ডাইঅক্সাইড ধরে রাখবে। তাহলে কি হলো, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে। এইটা হলো ফ্লায়াল চেস্টের মানে ডেঞ্জার। কমনলি ডান প্রসিডিউরটা কি? ট্রিটমেন্ট এন্টার ফ্লায়াল, দিস ফ্লায়াল সেগমেন্টস আর স্টেবিলাইজ উইথ মেটাল প্লেটস অ্যান্ড স্ক্রুজ ফ্রম কস্টাল কার্টিলেজ টু স্টার্নাম। And posterior flail hole no treatment is required as the scapula acts as a support to stabilize the flail segment. তাহলে এই ফ্লায়াল সেগমেন্টের ট্রিটমেন্টটা কী হবে? এন্টিরিয়র এবং ল্যাটারাল যদি হয়ে থাকে, এগুলোকে আমরা স্ট্রাপিং করে দিতে পারি, অথবা প্লেট স্ক্রু আর ওয়ারিং দিয়ে আমরা ব্রোকেন রিবগুলোকে স্টেবিলাইজ করে দিতে পারি। আর
পোস্টেরিয়র ফ্লায়াল হলে স্ক্যাপুলার সাপোর্ট দেয়, সো ওখানে স্পেশালি কোনো ট্রিটমেন্টের দরকার নেই, কনজারভেটিভ ট্রিটমেন্ট ইজ সাফিসিয়েন্ট। ল্যাটারাল ফ্লায়ালের ক্ষেত্রে আরেকটু বাড়তি আছে কি, ইট ইজ ট্রিটেড বাই চেস্ট ওয়াল স্টেবিলাইজেশন, বাই পজিটিভ প্রেশার ভেন্টিলেশন অর ভেলক্রো রিব বেল্ট, reduction of respiratory dead spaces by intercostal chest tube, removing air or blood reduction in the respiratory dead space, management of the pulmonary contusion and pain control. তাহলে এখানে দেখো ল্যাটারালটা হলে আর একটু বাড়তি ট্রিটমেন্ট দরকার হয়, ইন্ট্রাকস্টাল চেস্ট ড্রেন দেওয়া লাগতে পারে, কারণ ওখানে ডেড স্পেসে যে কার্বন ডাইঅক্সাইডগুলো জমা আছে, যে ফ্লুইডগুলো জমা আছে সেগুলোকে বের করার জন্য। আর বাকি মেথড ইজ দি সেম থিং।